অঙ্কটি কি বলো তো? আমরা আজকে যে অঙ্কটি সমাধান করছি এই অঙ্কটার নাম কি? সমাধান করছি এই অঙ্কটির নাম কি বলো? দেখো, আমি শুরুর দিক থেকে আবার একটু বলি। আবার হ্যাঁ, দেখো, আমরা যেটি সমাধান করব সেটি হলো বরিশাল বোর্ড 2024। বরিশাল বোর্ড 2024 যারা এখন জয়েন হয়েছে দেখে নাও। আমরা যে অঙ্কটি করব সেটা হলো বরিশাল বোর্ড 2024। এই বরিশাল বোর্ডের 2024 অঙ্কের প্রথমে দেখো লেখা আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এবং আমরা জানি আমাদের যে রুলস আছে সেটি হলো এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। এইটি থাকলে আমাদেরকে আমি ব্যাংকের মতো হব এই নিয়মে সমাধান করতে হবে। আর এইটা না থাকে, অন্য কিছু যদি থাকে তাহলে ব্যাংক আমার মতো হবে এই নিয়মে সমাধান করতে হবে। তাহলে এখানে দেখো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে। তাহলে আমাদের এখন সমাধানের পথ হলো আমি ব্যাংকের মতো হব। আমি কার মতো হব? আমি ব্যাংকের মতো হব। এইটা হলো আমাদের সমাধানের পথ। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওই প্রথম যে লেনদেনটা থাকবে ওই লেনদেনটা আমার নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এটা লিখে ফেলাম। তাহলে লিখলাম নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বলে আউট অফ কলামে এই যে 56,000 টাকা দিয়ে দিলাম। এখন দেখো, সাধারণত আদায়ের জন্য চেক বা জমাকৃত চেক, ইস্যুকৃত চেক, এই চেকগুলো বলেছি আমাদের যে নগদান বই আছে এই নগদান বইতে লেখা হয়েছে বলে ধরে নিতে হবে। ওকে ফাইন। তাহলে যেহেতু আমাদের দ্বিতীয় লেনদেনে বোর্ডের দিকে তাকাও, দ্বিতীয় লেনদেনে কি বলছে যে আদায়ের জন্য প্রেরিত 15,000, 25,000 ও 30,000 টাকার মোট 3টি চেকের ভিতরে প্রথম চেকটি আদায় হয়েছে। তাহলে আদায় হয়নি দেখো দুইটা চেক, একটা হলো 25,000 টাকার চেক আর একটা হচ্ছে 30,000 টাকার চেক। দুইটা চেক আদায় হয়নি। এখন তুমি চিন্তা করো, যদি কোনো চেক আদায় করতে চাও তাহলে তুমি আগে নিজের খাতায় লিখে দেবা। নগদান বইতে কিন্তু আমরা যোগ করি, এটা আমরা মনে রাখতে হবে। নগদান বইতে কী করি? আদায় এবং জমা, আদায় আর জমা একই কথা। আমরা নগদান বইতে কী করি? প্লাস করি। আমার রুলস হচ্ছে আমি ব্যাংকের মতো হব। কার মতো হব? ব্যাংকের মতো হব। ব্যাংক যেহেতু আদায় করতে পারেনি তাহলে ব্যাংক লেখা নাই। ব্যাংক লেখা নাই তার মানে হচ্ছে আমি যেহেতু নিজের থেকে প্লাস করেছি, ব্যাংকের মতো হইতে গেলে বা সমপরিমাণ হইতে গেলে আমাকে আবার নিজের থেকে মাইনাস করে দিতে হবে। তাহলে এটা বসবে দেখো বিয়োগের ভিতরে। এই যে আদায়ের জন্য প্রেরিত চেক দুটি আদায় হয়নি। এই যে কত টাকা? 25,000 টাকা আর 30,000 টাকা, দুইটা যোগ করে যা হয় 55,000 টাকা লিখে দিলাম একবারে। ক্লিয়ার? এটা না বুঝলে কোশ্চেন করো। দেখো, এইটা যদি না বুঝে থাকো তাহলে জানাও, আমরা আবার বোঝাবো। ঠিক আছে? কমেন্টস করো, না বুঝলে কমেন্টস করো, আর বুঝলে তো আলহামদুলিল্লাহ। দেখো এরপরে একদম সহজ, খুবই সহজ। দেখো মাশাআল্লাহ এত সুন্দর লেনদেন। এবং একটা জিনিস দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু সবসময় খুবই সহজ সহজ এন্ট্রি দেয়। 20,000 টাকার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। আমরা আবার লেনদেনটা পড়ি। 20,000 টাকার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। দেখো, ইস্যু করা মানে হচ্ছে নগদান বই থেকে মাইনাস করা। ইস্যু করা মানে কি? নগদান বই থেকে মাইনাস করা। যেহেতু কোনো বইয়ের কথা লেখা নেই তোমাকে এটা ধরে নিতে হবে। ফাইন। তাহলে দেখো ইস্যু করেছে কত টাকার চেক? 20,000 টাকার চেক, যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে আমি এই লেনদেনটার ফলে আমি নগদান বই থেকে মাইনাস করেছি। যেহেতু উপস্থাপিত হয়নি তার অর্থই হচ্ছে ব্যাংক এটা কিছু করেনি। আমার রুলস হলো আমি ব্যাংকের মতো হব। তার মানে আমি যেহেতু মাইনাস করেছি, ব্যাংকের মতো হতে গেলে আমাকে এখন আবার নিজের থেকে প্লাস করতে হবে। তাহলে এখানে লিখে দিলাম 1 নম্বর ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। কত টাকা? 20,000 টাকা। এই যে 20,000 টাকা। আবার বুঝো একটু। ইস্যুকৃত চেক, ইস্যু করা মানে আমি নগদান বই থেকে মাইনাস করেছি। রুলস হচ্ছে আমি ব্যাংকের মতো হব। ব্যাংক যেহেতু কিছু করেনি, আমি নিজের থেকে মাইনাস করেছি, তার অর্থ হচ্ছে ব্যাংকের মতো হইতে গেলে আমাকে এখন নিজের থেকে আবার প্লাস করে দিতে হবে। ব্যাংক কিছু করেনি এমন কোনো লেনদেন যদি আমি করে থাকি, তার মানে নিজ থেকে যা করেছি
তার উল্টো করতে হবে, প্লাস করলে মাইনাস, মাইনাস করলে প্লাস করে দেব। 4 নম্বরে আসো, ব্যাংক দেনাদার হতে এত টাকা আদায় করেছে যা নগদানভুক্ত হয়নি। দেখো, ব্যাংক আদায় করেছে তার মানে হচ্ছে ব্যাংক তার নিজ বইয়ে প্লাস করেছে। নগদানভুক্ত হয়নি তার অর্থ হচ্ছে আমি নগদান বইতে লিখে নাই। আমি ব্যাংকের মতো হব, যেহেতু আমরা এই রুলসটা নিয়ে কাজ করতেছি এখন, আমি ব্যাংকের মতো হব। ব্যাংক যেহেতু প্লাস করেছে তাহলে এখন আমাকেও প্লাস করতে হবে, সহজ কথা। এই যে ব্যাংক দেনাদারের কাছ থেকে আদায় করেছে মানে ব্যাংক প্লাস করেছে, এখন আমিও প্লাস করব কারণ আমি ব্যাংকের মতো হব। 2 নাম্বার, ব্যাংক কর্তৃক আদায়, ব্যাংক কর্তৃক আদায় কিন্তু নগদানভুক্ত হয়নি, কিন্তু নগদানভুক্ত হয়নি বা নগদান বই লেখা হয়নি, একই কথা। তাহলে কত টাকা দেখো, এইটাও হচ্ছে 20,000 টাকা, এটাও কত টাকা, 20,000 টাকা। ফাইন, এরপর আসো 5 নম্বর লেনদেন। তাহলে দেখো 5 নম্বর লেনদেনটা বোর্ডের দিকে তাকাও, বোর্ড স্পষ্ট করে লেখা আছে। যাদের কাছে বোর্ড কোশ্চেন নাই তারা এই বোর্ড থেকে কিন্তু দেখতে পারো। 5 নম্বরে দেখো বলছে ব্যাংক কর্তৃক বীমার কিস্তি পরিশোধ। দেখো, ব্যাংক কর্তৃক বীমার কিস্তি পরিশোধ কোন জায়গা থেকে বিমাটা দিয়েছে, ব্যাংক থেকে। আচ্ছা, ব্যাংক থেকে যদি টাকা পরিশোধ করে তাহলে না ব্যাংকের থেকে টাকা কমে গেল, ব্যাংকের থেকে টাকা কমে গেল, তার মানে কি ব্যাংক কি করেছে, মাইনাস করেছে, যা নগদান বই লেখা নেই। খুবই ভালো কথা, ব্যাংক মাইনাস করেছে তার মানে এখন আমাকেও মাইনাস করতে হবে, সরাসরি মাইনাসের ভিতরে তুমি বসাই দেবো। ব্যাংক, আমি যেহেতু রুলস দেখো, আমি ব্যাংকের মতো হব, আমাদের রুলস হচ্ছেই আমি ব্যাংকের মতো হব, এই হলো আমাদের রুলস। তাহলে আমি ব্যাংকের মতো হতে গেলে ব্যাংক যেহেতু মাইনাস করেছে আমাকেও মাইনাস করতে হবে। তাহলে লিখবো যা আছে তাই, ব্যাংক কর্তৃক, ব্যাংক কর্তৃক বীমার কিস্তি পরিশোধ, ব্যাংক কর্তৃক বীমার কিস্তি পরিশোধ যা নগদান বইয়ে, যা নগদান বইয়ে লেখা হয়নি। ওকে, ভালো কথা। তাহলে কত টাকা লেখা হয়নি, 7,000 টাকা। তাহলে এই 7,000 টাকা তুমি লিখে দেবা। ফাইন, এরপর আসো লাস্ট ওয়ান, মেবি লাস্ট আইটেম 6 নাম্বার, এরপরে আর আইটেম নেই। এটা করতে পারলে তুমি 4 মার্কস পাবো। দেখো, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। দেখো, তার মানে হচ্ছে আমরা যেই টাকাটা ব্যাংকে জমা রাখি, আমরা যেই টাকাটা জমা রাখি এই টাকার উপর যখন ব্যাংক সুদ দেয় আমাদেরকে, এটাকে বলা হয় মঞ্জুরকৃত সুদ বা ব্যাংক জমার সুদ। এটাকে কি বলা হয়, মঞ্জুরকৃত সুদ বা ব্যাংক জমার সুদ। ওকে, আর বিভিন্ন কারণে, বিভিন্ন কারণে ব্যাংক যখন আমাদের কাছ থেকে টাকা চার্জ করে বা টাকা কেটে নেয়, এটাকে বলা হয় ব্যাংক চার্জ। বিভিন্ন কারণ হতে পারে, কখনো এটিএম কার্ড ইস্যু করার জন্য, কখনো চেক ইস্যু করার জন্য আমাদের কাছ থেকে ব্যাংক চার্জ করে। এখন দেখো, ব্যাংক যখন আমাদেরকে সুদ দেয়, নিঃসন্দেহে তোমাকে বাসায় ডেকে নিয়ে ব্যাংক অথবা ব্যাংকে তোমাকে ডেকে নিয়ে যেয়ে তারপর বলে না যে এই তোমার এত টাকা সুদ দেওয়া হয়েছে, নিয়ে যাও। আমাদের যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে কিন্তু সরাসরি যোগ করে দেয়। ক্লিয়ার? তাহলে এই যে ব্যাংক জমার সুদ, এটা নিঃসন্দেহে ব্যাংক লেখে। আবার ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এটাও ব্যাংক লেখে। যখন সুদ দেয় তখন ব্যাংকের টাকার সাথে যোগ করে দেয়, ব্যাংক যখন চার্জ কাটে তখন ব্যাংক থেকেই মাইনাস করে যায়। সাধারণত এই লেনদেনগুলো কখনোই নগদান বইতে লেখা হয় না, কারণ আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারি না তাই। তাহলে দেখো, যেহেতু আমার রুলস হচ্ছে আমি ব্যাংকের মতো হব, অর্থাৎ ব্যাংক যদি প্লাস করে আমাকে প্লাস করতে হবে, ব্যাংক যদি মাইনাস করে তাহলে আমাকেও মাইনাস করতে হবে। ওকে, ফাইন। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 2500 টাকা। যেহেতু ব্যাংক আমাদের টাকা দিচ্ছে বা আমাদের জমাকৃত টাকার উপর সুদ দিচ্ছে, তাই এটা ব্যাংক প্লাস করবে। তাহলে ব্যাংক প্লাস করার মানে আমিও প্লাস করব। তাহলে লিখব ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ যা নগদানভুক্ত হয়নি, যা নগদানভুক্ত হয়নি বা যা নগদান বইয়ে লেখা হয়নি। ওকে, ফাইন। কত টাকা, 2500 টাকা। তাহলে তুমি এই 2500 টাকা এটা লিখে দিবা। ওকে, এবার ধার্যকৃত চার্জ, এটা আমাদের ব্যাংক মাইনাস করে দেয়, কারণ ব্যাংক আমাদের কাছ থেকে টাকা কেটে রাখে। সুতরাং ব্যাংক যেহেতু মাইনাস করে আমাকেও মাইনাস করতে হবে, কারণ আমি ব্যাংকে ফলো করতেছি, আমি ব্যাংকের মতো হব। সুতরাং এটাও লিখবা ধার্যকৃত চার্জ, ধার্যকৃত
চার্জ যা নগদান বইয়ে যা নগদান বইয়ে লেখা হয়নি, যা নগদান বইয়ে লেখা হয়নি। কত টাকা? 1500 টাকা। ওকে, আর লেনদেন নাই, তার মানে যোগের ভিতরে আমাদের 3টা লেনদেন গেল, একই সাথে বিয়োগের ভিতরেও সমানভাবে 3টা লেনদেনে পৌঁছায় গেছে। ওকে ফাইন। এখন আমাদের যোগগুলো যোগ করে আমাদেরকে আউট অফ কলামে লিখে দিতে হবে। তাহলে এই 3টা যোগ করো, যাদের কাছে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর যোগ করো। এই 3টা যোগ করলে হয় 42,500 টাকা। আর এই 3টা যোগ করলে হয় 63,500 টাকা। এই যে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, কারণ এগুলো আমার বিয়োগ হবে। এখন দেখো, তোমার কাজকে এই 56,000-এর সাথে, যেহেতু এগুলো যোগ সমূহ ছিল, তাই 42,500 টাকা তুমি যোগ করবা এবং এই 63,500 টাকা মাইনাস করবা। মাইনাস করে ফাইনালি একটা রেজাল্ট পাবা, সেটা মাইনাস করলে দাঁড়ায় 35,000 টাকা। এই যে 35,000 টাকা আমরা পাইলাম, এটা আমাদের ফাইনাল অ্যামাউন্ট। এর নিঃসন্দেহে একটা নাম আছে, কি লিখতে হবে দেখো, এর নাম কি? প্রথমে যে বই লিখবা, প্রথমে কি ছিল? নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। প্রথমে যে বই থাকবে তার বিপরীত বইয়ের নাম লিখলে হবে। তাহলে তুমি এখন লিখবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। মানে এই বইটা শুধু চেঞ্জ, বাকি যা থাকবে সবই লিখে দিলেই হবে। শুধু বইটা চেঞ্জ, নগদান বইয়ের জায়গায় পাস বই বা ব্যাংক বই, আর বাকি যা ছিল তাই হুবহু লিখে দিলে হবে। এই হলো ব্যাংক সমন্বয় বিবরণী। এই রুলসটা দিয়ে আজকে কিন্তু আমাদের সমাধান করলাম আজকের ক্লাসে। দেখো, এই রুলসটা দিয়ে তুমি প্রত্যেকটা লেনদেন ইজিলি এবং খুব সহজেই কিন্তু সমাধান করতে পারো, একদম সহজেই। অবশ্যই এটি তুমি সমাধান করতে পারবে। ওকে, তাহলে এখন তুমি চিন্তা করো, আমাদের যে আরো একটা রুলস আছে, আমরা ইনশাল্লাহ এটা নেক্সট ক্লাসে এই রুলসটা নিয়ে সমাধান করব। আমরা এটা কি করব, নেক্সট ক্লাসে কিন্তু অবশ্যই সমাধান করব ইনশাল্লাহ। তো দেখো, থেকে আমাদের আরেকটা জিনিস চাইছে, সেটা হলো জাবেদা দাখিলা দাও। আমরা একই সাথে এটা জাবেদা দাখিলা সম্পন্ন করব। যাদের অঙ্কটা বুঝতে সমস্যা আছে তারা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাই দিবা, এবং পরবর্তী ক্লাসে সেটা নিয়ে আবার আলোচনা করা হবে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবাই পরের অঙ্কের জন্য প্রস্তুতি নাও। আমরা এখান থেকে জাবেদাটা শেখাবো। আমরা কিন্তু জাবেদার বেসিক ক্লাস নিয়েছিলাম, জাবেদার